স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি আজকে বিবিএ সম্মান চতুর্থ বর্ষের প্রকল্প ব্যবস্থাপনা বিষয়টি থেকে পার্টের একটি গাণিতিক সমস্যার সমাধান দেখাবো। সাথে আছে আমি আশুতোষ সরকার, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আচ্ছা, আমরা এখানে ছবিতে একটা সমস্যা দেয়া আছে, সেটা দেখে নেই। আমাদের কি বের করতে হবে, মানে এই একটা টেবিল দেওয়া আছে, এই টেবিল থেকে আমাদের আসলে কি করতে হবে সেই ইনস্ট্রাকশনগুলো দেওয়া আছে। আমাদের প্রথমে বের করতে হবে হচ্ছে এক্সপেক্টেড টাইম, তারপরে বের করতে একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকতে হবে, ক্রিটিক্যাল পাথ বের করতে হবে, সবশেষে ক্রিটিক্যাল পাথ যেটা বের হবে সেটার প্রবাবিলিটি অফ কমপ্লিশন কত হবে ইন 30 days সেটা বের করতে হবে। তো আমরা চিত্রে দেখতে পাচ্ছি যে 3 ধরনের সময় দেওয়া আছে। এখানে অ্যাক্টিভিটিস দেওয়া আছে। অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি আমরা, যেমন 1 পরে 2, 1 থেকে 2, 1 থেকে 3, 2 থেকে 4 এরকমভাবে দেওয়া আছে। এরপরে 3 ধরনের সময় দেওয়া আছে প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য: অপটিমিস্টিক, পেসিমিস্টিক, আর একটা হচ্ছে মোস্ট লাইকলি টাইম। তো আমরা গত ভিডিওতে দেখেছি যে যখন 3 ধরনের সময় দেওয়া থাকবে তখন আমরা পার্টের মাধ্যমে সেটা সমাধান করব। আচ্ছা, এখন এই যে 4টা আমাদের যে করণীয় রিকোয়ারমেন্ট আছে সেগুলো কিভাবে করা যাবে আমি সেগুলো একটু দেখে নেই। আচ্ছা, প্রথমে আমাদের প্রথম ইনস্ট্রাকশন বা রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে এক্সপেক্টেড টাইম বের করা। এখন আমাদের এক্সপেক্টেড টাইম বের করার জন্য প্রত্যেকটা ইভেন্টের, এখানে যতগুলো ইভেন্ট দেওয়া আছে প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদা করে এক্সপেক্টেড টাইম বের করতে হবে। আচ্ছা, প্রত্যেকটা ইভেন্টের জন্য কেন বের করতে হবে সেটা আমি একটু পরেই বলছি। কারণ নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করতে গেলে আমাদের প্রত্যেকটা ইভেন্টের এক্সপেক্টেড টাইম লাগবে। আমাদের তো দ্বিতীয় রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করা। তো এখন নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করতে গেলে আমাদের প্রত্যেকটা ইভেন্টের জন্য আলাদা আলাদাভাবে এক্সপেক্টেড টাইম লাগবে। ওই যে অপটিমিস্টিক পেসিমিস্টিক দিয়ে করা যাবে না, এর জন্য প্রত্যেকটা ইভেন্টের আলাদা আলাদা করে বের করতে হবে। এখন এক্সপেক্টেড টাইম বের করার সূত্র হচ্ছে, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি যে টিও প্লাস 4tm প্লাস 4 প্লাস টিপি ডিভাইডেড বাই 6, এটা হচ্ছে প্রধান সূত্র। এখন এই সূত্রের মধ্যে প্রত্যেকটা ইভেন্টের যে মানগুলো দেওয়া আছে, যেমন অপটিমিস্টিক টাইমের যে মানগুলো দেওয়া আছে, অপটিমিস্টিক, পেসিমিস্টিক বা মোস্ট লাইকলি যে মানগুলো দেওয়া আছে, মানগুলো বসালেই আমরা ক্যালকুলেট করতে পারবো প্রত্যেকটা ইভেন্টের। আমরা যেমন এখানে একটা করে দেওয়া আছে প্রথম ইভেন্ট অ্যাক্টিভিটি 1 থেকে 2, এটার টাইম এক্সপেক্টেড অফ কমপ্লিশন টিই হচ্ছে টিও প্লাস 4tm প্লাস 4 প্লাস টিপি ডিভাইডেড বাই 6। এখানে 1 থেকে 2 এর আমরা টেবিলে দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভিটি 1 থেকে 2 এর অপটিমিস্টিক টাইম হচ্ছে 9, এর সাথে যোগ করতে হবে যে মোস্ট লাইকলি টাইম ছিল সেটাকে 4 দিয়ে গুণ করলে যা হয় সেটা এর সাথে যোগ করতে হবে। পেসিমিস্টিক টাইম ছিল 21, এটাকে 6 দ্বারা ভাগ করলে 13 আসবে। সো একইভাবে আমরা যে বাকি যে অ্যাক্টিভিটিসগুলো আছে, অর্থাৎ অ্যাক্টিভিটি 1 থেকে 3, এটার টাইম এক্সপেক্টেড বের করতে পারবো টি, সেম সূত্র ফলো করে। এটা তো ইজি না, একই সূত্রের মধ্যে জাস্ট প্রত্যেকটা ইভেন্টের আলাদা আলাদা যে মানগুলো দেওয়া আছে সেই আলাদা আলাদা মানগুলো বসিয়ে একইভাবে ক্যালকুলেট করলে আমরা প্রত্যেকটা অ্যাক্টিভিটির এক্সপেক্টেড টাইম পেয়ে যাব। এখন এই এক্সপেক্টেড টাইম দিয়ে আমাদের নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করতে হবে, সেটা আমরা একটু দেখে নিই। এই যে আমরা যে করলাম, এই যে টেবিল আছে, হ্যাঁ, এখন এই টেবিলটা আমাদের কাজে লাগবে কিভাবে? এই যে টেবিলটা কাজে লাগবে হচ্ছে নেটওয়ার্ক ডায়াগ্রামটা আঁকার জন্য। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে অ্যাক্টিভিটি দেওয়া আছে হচ্ছে 1 থেকে 2, অর্থাৎ প্রথম যে অ্যাক্টিভিটি দেওয়া আছে সেটা হচ্ছে 1। তার মানে 1 দিয়ে এই নেটওয়ার্ক ডায়াগ্রামটা শুরু হবে। এই জন্য এই দেখো আমরা দেখতে পাচ্ছি বৃত্তের মধ্যে প্রথম 1 শুরু হয়েছে, অর্থাৎ 1-এর পরে আসবে 2। আবার দ্বিতীয় যেটা ছিল সেটা হচ্ছে 1 থেকে 3, তার মানে 1 থেকে 2টা শুরু হবে। একটা হচ্ছে 1-এর পরে হচ্ছে 2 আসবে, 1-এর পরে আবার 3ও আসবে। এর জন্য 1-এর থেকে কিন্তু 2টা অ্যারো গিয়েছে, একটা হচ্ছে 1-এর থেকে 2, একটা হচ্ছে 1-এর থেকে 3। আর 1-এর থেকে 2 এর টাইম এক্সপেক্টেড আমরা বের করেছিলাম হচ্ছে 13। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি 1-এর থেকে 2 এর টাইম এক্সপেক্টেড হচ্ছে 13,
তারপর 1 থেকে 3 এর টাইম টি হচ্ছে 12। সো এইভাবে প্রত্যেকটা যে অ্যাক্টিভিটিস গুলো বের হবে মানে টাইম এক্সপেক্টেড মান বের হয়েছে সেগুলো আমরা এখানে অ্যারোতে বসিয়ে দেব। আর নেটওয়ার্ক ডায়াগ্রামটা দেখি, এরপর হচ্ছে 2 থেকে 4, 2 থেকে 4 যাবে একটা, তার মানে 2 থেকে 4 আসবে, আর হচ্ছে 3 থেকে 4, অর্থাৎ 4 এর আগে দুইটা অ্যারো বসবে, কেননা 4 এর আগে দুইটা অ্যাক্টিভিটি আছে, একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে 3। এরপর হচ্ছে 5 এর আগে দেখো আমরা 5 দেখতে পাচ্ছি, 2 থেকে আবার 5 যাবে, সো 2 থেকে একটা 5 এর দিকে অ্যারো গিয়েছে, এরপরে 4 এর থেকে একটা 5 এর দিকে অ্যারো যাবে, 4 এর থেকে 5 এর দিকে অ্যারো গিয়েছে, অর্থাৎ 5 এ ও দুইটা অ্যারো আসবে। দুঃখিত, আমি আসলে বোর্ড ব্যবহার করলে তোমরা আরেকটু ভালো করে বুঝতে পারতে, আসলে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে আমি বোর্ড ব্যবহার করে দেখাতে পারছি না, জানি এভাবে বোঝাটা একটু কঠিন, তারপরেও চেষ্টা করো, আমিও চেষ্টা করছি। আশা করি যখন আমরা সরাসরি ক্লাস করব তখন এটা আরো ভালোভাবে বুঝতে পারবো, আসলে সরাসরি ক্লাসটা বেশি উপভোগ্য। আচ্ছা, তারপরও আমি আরেকবার একটু বলে নেই। প্রথম অ্যাক্টিভিটি হবে যেটা প্রথম অ্যাক্টিভিটি দেওয়া থাকবে সেটা, অর্থাৎ 1 দিয়ে শুরু হয়েছে, 1 থেকে 2টা, অর্থাৎ বাম পাশে যে অ্যাক্টিভিটিগুলো আছে দেখো এখানে দুইটা অ্যাক্টিভিটিস দেওয়া আছে, একটা হচ্ছে 1 2, অর্থাৎ দুইটা না, মাঝখানে হাইফেন দিয়ে ভাগ করা। তো ডান পাশে হচ্ছে, ডান পাশে যেটা মান দেওয়া আছে, যেমন প্রথম অ্যাক্টিভিটি কি আছে 1 থেকে 2, ডান পাশে হচ্ছে 2 আছে, অর্থাৎ 2 এর আগে কোনটা বসবে, 2 এর আগে থাকবে হচ্ছে 1। আচ্ছা, দ্বিতীয় রোতে যদি দেখি কি আছে 1 থেকে 3, অর্থাৎ 3 এর আগেও থাকবে 1, তার মানে 1 থেকে 2টা অ্যারো যাবে। এরপরে যদি তৃতীয় দেখি, তৃতীয়তে আছে কি 2 থেকে 4, অর্থাৎ 4 এর আগে 2 থাকবে, অর্থাৎ 2 এর থেকে 4 এ একটা অ্যারো যাবে, এই যে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 4 এ একটা অ্যারো গেছে, এরপর 3 এর থেকে 4 এ আরেকটা অ্যারো যাবে, এরপর হচ্ছে 2 থেকে 5 এ একটা অ্যারো যাবে, এরপর 4 এর থেকে 5 এ আরেকটা অ্যারো যাবে। আর এই যে অ্যারোতে যে মানগুলো বসানো হয়েছে সেগুলো হচ্ছে যে আমরা এখানে যেটা অ্যাক্টিভিটিস গুলোর যে টাইম এক্সপেক্টেড মান বের করছি সেগুলো। এটা তো গেল হচ্ছে 2, অর্থাৎ নেটওয়ার্ক ডায়াগ্রাম। এরপর হচ্ছে ক্রিটিক্যাল পাথ। এখন ক্রিটিক্যাল পাথ আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা পাথ আছে, একটা হচ্ছে 1 2 5, অর্থাৎ আমরা এক তো স্টার্টিং অ্যাক্টিভিটি, আর 5 হচ্ছে ফিনিশিং অ্যাক্টিভিটি, অর্থাৎ সবার শেষের অ্যাক্টিভিটি হচ্ছে 5 আর সবার প্রথম অ্যাক্টিভিটি হচ্ছে 1। এখন এই শুরু থেকে শেষ পর্যন্ত কয়টা রাস্তা আছে, এখানে কয়টা পথ আছে দেখি, 3টা কিন্তু পথ, 3 ভাবে কিন্তু আমরা 5 এ যেতে পারি, 1 এর থেকে, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত আমরা 3 ভাবে যেতে পারি, হচ্ছে 1 2 5 দিয়ে যেতে পারি, আর হচ্ছে 1 2 4 5 দিয়ে যেতে পারি, তারপর আরেকটা হচ্ছে 1 3 4 5 দিয়ে যেতে পারি, অর্থাৎ 3টা রাস্তা আছে। এখন দেখবো হচ্ছে ক্রিটিক্যাল পাথ হচ্ছে এই যে যে রাস্তাগুলো আছে, যত বিকল্প রাস্তাগুলো থাকবে, এই বিকল্প রাস্তাগুলোর মধ্যে যে পথে যেতে সবচেয়ে বেশি সময় লাগবে সেটা হচ্ছে ক্রিটিক্যাল পথ। এখন আমরা 3টা পথের সময় কি কি আছে একটু দেখে নেই। যেমন প্রথম যে পথ ছিল 1 2 5 5, এই 1 2 5 এর সময় লাগবে হচ্ছে 13 দিন আর হচ্ছে 15 দিন, টোটাল হচ্ছে 28 দিন। এরপরে যে পথ ছিল দ্বিতীয় পথ, সেটা হচ্ছে 1 2 4 5, 1 2 4 5 এর সময় লাগবে হচ্ছে 13 দিন 2 দিন 2 দিন, অর্থাৎ 17 দিন। আর তৃতীয় যে পদ ছিল হচ্ছে 1 3 4 5, এটা সময় লাগবে হচ্ছে 12 দিন 8 দিন 2 দিন, অর্থাৎ 22 দিন। এখন এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি সময় লাগবে কোনটায়? প্রথম যে পদ ছিল সেটা হচ্ছে 28 দিন, দ্বিতীয় পদ ছিল 17 দিন, আর তৃতীয় পদ হচ্ছে 22 দিন। তার মানে প্রথম পথে যেতে সবচেয়ে বেশি সময় লাগবে 28 দিন। তার মানে এই প্রথম পদটাই হচ্ছে ক্রিটিক্যাল পাথ, অর্থাৎ 1 2 5 এটা হচ্ছে ক্রিটিক্যাল পাথ। 1 2 5 হচ্ছে অ্যাক্টিভিটির নামগুলো, এখানে এটা 1 2 5 আছে, এটা সংখ্যায় থাকতে পারে, এটা ক্যারেক্টারেও থাকতে পারে, যেমন এ বি সি ডিও থাকতে পারে। ঠিক আছে, এখানে 1 2 5 হচ্ছে ক্রিটিক্যাল পাথ, কারণ এই 1 2 5 দিয়ে যেতে গেলে সবচেয়ে বেশি সময় লাগবে। এটা তো গেল 3 নাম্বার। এখন 4 নাম্বারে আমাদের বের করতে বলা হয়েছিল যে ওই যে ক্রিটিক্যাল পাথ ছিল, যেটা ক্রিটিক্যাল পাথ আমরা বের করলাম একটু আগে, সেই ক্রিটিক্যাল পাথের কমপ্লিশন টাইম প্রবাবিলিটি অফ কমপ্লিশন কত দিন হবে। এখন প্রবাবিলিটি কমপ্লিশন বের করার জন্য আমাদের ভ্যারিয়েন্স বের করতে হবে বা সিগমা বের করতে হবে। ভ্যারিয়েন্স না বের করলেও চলবে, অর্থাৎ লাস্টের যে আমরা কলামটা দেখতে পাচ্ছি ভ্যারিয়েন্স সিগমা স্কোয়ার, এটা না বের করলেও চলবে, এটা সমস্যা নেই, তার আগ পর্যন্ত করলে চলবে। কিন্তু অনেক সময় হচ্ছে ভ্যারিয়েন্সটা চায় আলাদা করে, তখন ওই আলাদা একটা কলাম দিয়ে ভ্যারিয়েন্সটা করতে হবে। এখন এই অঙ্কের জন্য আসলে ভ্যারিয়েন্সটা দরকার নেই। তো
ভেরিয়েন্স বা সিগমা বের করার সূত্র হচ্ছে ক্রিটিক্যাল পাথ কটা ছিল, ক্রিটিক্যাল পাথ হচ্ছে আমরা দেখে নিই, ক্রিটিক্যাল পাথ হচ্ছে 1 থেকে 2 আর 2 থেকে 5, অর্থাৎ দুইটা দুইটা অ্যাক্টিভিটির মাঝখানে ছিল না, 1 2 5, অর্থাৎ 1 থেকে 2 2 থেকে 5 দুইটা অ্যাক্টিভিটি এর মধ্যে পড়েছে আমরা যে টেবিল দেখেছিলাম। এখন 1 থেকে 2 এটার অপটিমিস্টিক টাইম নিতে হবে, মোস্ট লাইকলি টাইম নিতে হবে, আর পেসিমিস্টিক টাইম, তিনটার জন্য তিনটা কলাম থাকবে। এরপরে টিই কত বের করেছিলাম আমরা, টাইম এক্সপেক্টেড টাইম যেটাই বলি না কেন সেটা। এরপরে সিগমা বের করার সূত্র হচ্ছে পেসিমিস্টিক যে টাইম থাকবে সেটা থেকে মাইনাস করতে হবে অপটিমিস্টিক টাইম। পেসিমিস্টিক টাইম যেমন 1 আর 2 অ্যাক্টিভিটি 1 আর 2 এর ক্ষেত্রে পেসিমিস্টিক টাইম হচ্ছে 21 থেকে মাইনাস করতে হবে, অপটিমিস্টিক টাইম ছিল 9, ঠিক আছে, আর ভাগ করতে হবে 6 দিয়ে, ভাগ করলে একটা রেজাল্ট বের হবে। রেজাল্ট যেমন এখানে সিগমা, এটা হচ্ছে সিগমা 3 বের হয়েছে। এরপরে যে পরের আর একটা অ্যাক্টিভিটি ছিল সেটা হচ্ছে 2 থেকে 5, এগুলা কিন্তু নিচ্ছে আমি ক্রিটিক্যাল পাথ থেকে, আরও কিন্তু অনেক অ্যাক্টিভিটি ছিল, কিন্তু আমি শুধু 1 2 আর 2 5 কেন নিচ্ছি, কারণ হচ্ছে আমাদের বের করতে বলা হয়েছিল যে ক্রিটিক্যাল পাথ কমপ্লিট করার প্রবাবিলিটি, ঠিক আছে, এজন্য শুধুমাত্র এই ক্রিটিক্যাল পাথের মধ্যে যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেই দুইটাই নিচ্ছি। এজন্য ক্রিটিক্যাল পাথের মধ্যে যেহেতু 1 আর 2 আছে আর 2 আর 5 আছে, এজন্য এই দুইটাই শুধু নেওয়া হয়েছে। আর যদি সবগুলার বলতো পুরো প্রজেক্ট কমপ্লিশনের যদি প্রবাবিলিটি বের করতে বলতো তাহলে আমরা সব অ্যাক্টিভিটিসগুলো নিতাম। যেহেতু পুরো প্রজেক্ট কমপ্লিশনেরটা বলা নাই, শুধুমাত্র ক্রিটিক্যাল পাথেরটা চেয়েছে, এজন্য আমরা শুধুমাত্র এই দুইটা নিয়েছি, ঠিক আছে। এখন একইভাবে আমরা 2 আর 5 এর অ্যাক্টিভিটি 2 থেকে 5 এরও অপটিমিস্টিক পেসিমিস্টিক মোস্ট লাইকলি টাইম নিয়ে এক্সপেক্টেড টাইম দেওয়া আছে, সেটা থেকে আমরা সিগমার মান বের করতে পারবো। সেম পেসিমিস্টিক টাইম থেকে অপটিমিস্টিক মাইনাস করে ভাগ করতে হবে 6 দিয়ে, আর সিগমার মান যেটা বের হবে সেটাকে যদি আমরা বর্গ করি তাহলেই ভেরিয়েন্স বের হয়ে যাবে। এখন প্রবাবিলিটি বের করার সূত্র হচ্ছে জেড প্রবাবিলিটিকে জেড দ্বারা ডিফাইন করা হয়েছে এখানে, জেড ইকুয়াল টু, আমি নিচের সূত্রটা পড়ছি, উপরে যেটা আছে ওইটা একটু কঠিন, হ্যাঁ নিচেরটা দেখুন, জেড ইকুয়াল টু ডি মাইনাস টিই ডিভাইডেড বাই সিগমা। এখানে ডি কি, এখানে ডি হচ্ছে ডিউ ডেট। ডিউ ডেট হচ্ছে এই যে আমাদের বলা ছিল না যে আমরা প্রথমে দেখো ডি হচ্ছে ডিউ ডেট, যেটা হচ্ছে আমি দেখাচ্ছি, এই যে ডি হচ্ছে এই যে কমপ্লিশন ইন 30 ডেজ, যেটা বলা থাকবে যে 30 দিনে বা এরকম একটা দিন উল্লেখ করা থাকবে যে 30 দিনে এটা সম্ভাবনা কত কমপ্লিট করার ক্রিটিক্যাল পাথ। এখানে ডি হচ্ছে ডিউ ডেট যেটা অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, আর মাইনাস করতে হবে এক্সপেক্টেড টাইম, যেটা আমরা একটু আগে বের করলাম। এই যে এক্সপেক্টেড টাইম কিন্তু আমরা যোগ করেছি, আবার দেখো এখানে টোটাল এক্সপেক্টেড টাইম হচ্ছে 28। সাধারণত এক্সপেক্টেড টাইম যোগ করলে 28, অথবা ক্রিটিক্যাল পাথের যে টাইমটা ছিল, ক্রিটিক্যাল পাথের টাইম কত ছিল, এই যে ক্রিটিক্যাল পাথের টাইম ছিল হচ্ছে 28 ডেজ না, ক্রিটিক্যাল পাথ কোনটা হয়েছে 1 নাম্বারটা, সেটা হচ্ছে 28। তার মানে ক্রিটিক্যাল পাথ মাইনাস করতে হবে 30 থেকে, ডিউ ডেট থেকে মাইনাস করতে হবে টাইম, এক্সপেক্টেড টাইম মাইনাস করে ভাগ করতে হবে সিগমা দ্বারা। সিগমা বের হচ্ছে কত, এই দুটার যোগফল, সিগমাও কিন্তু যোগফল, অ্যাক্টিভিটি 1 থেকে 2 আর 2 থেকে 5 এর যে সিগমা দুইটা বের হয়েছিল 2 আর হচ্ছে 2.33, এই দুটা যোগ করলে হচ্ছে 4.33, এই জন্য সামেশন চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে। এই সিগমা দ্বারা ভাগ করলে পরে একটা রেজাল্ট বের হয়েছে 0.46, হ্যাঁ এরকম একটা মান বের হবে। এখন এই 0.46কে আমাদের একটা স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল ব্যবহার করতে হবে। স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল থেকে ওই 0.46 এর মান অনুযায়ী আমরা আরেকটা মান পাবো। হ্যাঁ এখন 0.46 এর প্রথমে আছে কি, প্রথমে 4 আছে, সো বাম পাশে যেটা আমরা 4 দেখবো, 4 আছে হচ্ছে এখানে, তোমরা দেখো মার্ক করা আছে 4 এর পরে, এরপরে 4 এর পরে কি আছে, 4 এর পরে আছে 6। সো এখন 6 কোথায় আছে, 6 হচ্ছে আমরা কলামগুলোতে 6 দেখবো। এখন 4 তো আছে রোর ঘরে, হ্যাঁ রোতে আমরা 4টা খুঁজেছি, এই যে দেখতে পাচ্ছি 4 এর ঘরে আছে, কলামের ঘরে 0.06 এর ঘরে যে মানটা এই যে দুইটা কলাম আর রোর মাঝখানে পড়েছে ইন্টারসেকশন, সেটা হচ্ছে 0.67724, এটা হচ্ছে কারেসপন্ডিং ভ্যালু অফ জেড।
এখানে দেখতে পাচ্ছ লেখা আছে দ্য করসপন্ডিং ভ্যালু অফ জেড, যেটা হচ্ছে 0.46 এর মান হচ্ছে 0.67724। এটাকে যদি আমরা এখন 100 দ্বারা গুণ করি তাহলে পার্সেন্টেজ বের হয়ে যাবে। তো রিকোয়ার্ড প্রবাবিলিটি হবে হচ্ছে 67.72%। দশমিকের পর আমরা 2 ঘর পর্যন্ত নিয়েছি, তোমরা চাইলে আরো বেশি দিতে পারো, না দিলেও সমস্যা নাই। আর হচ্ছে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে যখন জেড এর মান 0 হবে তখন কোন একটা যে কাজের কথা বলা আছে সেটা কমপ্লিট হওয়ার প্রবাবিলিটি হবে হচ্ছে 50%। আর যদি জেড এর মান নেগেটিভ আসে সেটা হবে 50%-এর কম। আর জেড এর মান যদি পজিটিভ আসে, এই যে যেমন আমরা এখানে দেখতে পজিটিভ এসেছে, যেমন 0.46 ছিল, এটা পজিটিভ মান, তার মানে যখন 0-এর থেকে বেশি হবে তখন হবে হচ্ছে 50%-এর বেশি, আর 0-এর থেকে কম হলে 50%-এর কম, আর 0 হলে 50% সম্ভাবনা থাকবে যে ওই কাজটা শেষ করতে পারবে। আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমাদের এই স্ট্যান্ডার্ড নর্মাল ডিস্ট্রিবিউশন টেবিল এটা লিংক দিয়ে দিব, আর এখান থেকে তোমরা সহজেই জেড এর মানটা বের করতে পারবে। তো মোটামুটি এই ছিল আজকের একটা সমাধান পার্টের। আমি আগামী ক্লাসে পার্টের আরও কিছু সমাধান দেখানোর চেষ্টা করব। আশা করি ততদিন তোমরা আরও বেশি প্র্যাকটিস করবে, কারণ প্র্যাকটিস করলেই আসলে ম্যাথগুলো বেশি পারা যাবে। দেখলে খুব বেশি সহজ মনে হবে, কিন্তু করতে গেলে একটু সমস্যা, বা সেটা আরও বেশি ভালোভাবে করা যাবে। সাথে থাকার জন্য ধন্যবাদ, শুভকামনা সবার জন্য।